নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দেবে অথবা রেলের গ্রুপ সি মানে যেটা তোমার গ্রুপ ডি পরীক্ষা সেটা দেবে, অথবা যারা রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি দেবে, তোমাদের জন্য কিন্তু সংবিধানের ওপরে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ আশা রাখতে পারি যে তোমরা সংবিধান এখান থেকে শুধু কমনই নয়, এর বাইরে পড়বে না, এটা আশা রাখছি। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি বারবার করে বলছি, প্রতিটা প্রশ্ন এখানে চরম গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে তোমাদেরকে বলি যে তোমাদের যারা বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে বা গ্রুপ সি গ্রুপ ডি দিতে চলেছো অথবা রেলওয়ে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য কিন্তু আমরা স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট একদম নভেম্বরের 14 তারিখ পর্যন্ত যা টপিক ছিল সেটার উপরে কিন্তু একটা বই আমরা অলরেডি প্রকাশ করেছি। তো অনুরোধ করব প্রত্যেকজনকে যে তোমরা খেয়ে না খেয়ে বইটা কিন্তু 139 পিডিএফ আকারে পেয়ে যাবে। বইটা কিন্তু নিয়ে রেখো, এর তুল্য বই হয় না। তোমার কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এর বাইরে কিন্তু কিছু দেবে না। তো বুঝতেই পেরেছো আজকে সংবিধানের টপিক কী কী। দেখো, টোটাল সংবিধানকে আমি এখানে কভার করে দিয়েছি। ভারতের সংবিধানের পটভূমি, কোন মানে সংবিধানের উৎসস্থল অর্থাৎ কোথা থেকে কি নেওয়া হয়েছে, সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ ধারা যেগুলি বারবার পরীক্ষায় আসে এবং ইম্পর্টেন্ট এবছরের জন্য, এবং সংবিধানের সংশোধনী পর্ব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন যাওয়ার আগে এক ঝলকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বইটা একবার দেখে নাও। তারপরে যারা নেবে তোমরা অফিসিয়াল নম্বরে একটু যোগাযোগ করে নাও। ঠিক আছে, আমি তোমাদের টোটালটাই গুছিয়ে দিতে চাইছি যাতে পরীক্ষা হলে তোমাদের তার বাইরে কিছু না পড়ে। দেখো, মাত্র 55 পেজের একটা বই তোমাদের জন্য আমরা কিন্তু রিলিজ করেছি, কারণ পরীক্ষার লাস্ট মুহূর্তে 55 পেজের থেকে বেশি পড়া সম্ভব নয়। একদম স্পেশালভাবে টপিক অনুযায়ী তৈরি করে দিয়েছি। তোমাদেরকে বলছি যারা পুলিশের পরীক্ষা দেবে আর 12 দিন মাত্র, তোমরা 5টা দিন হলেও এই কারেন্ট অ্যাফেয়ার্স কটা পড়ে যাও। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আর লাস্ট মুহূর্তে এর বাইরে কিছু দেবে না, কিন্তু বইটা শেয়ার করবে না। রিপিট এগেন, তুমি একজন স্টুডেন্ট এবং আমার কথা, একজন শিক্ষকের কথা তুমি মানবে। ঠিক আছে, এখানে কপিরাইটের নাম্বার শুধু দেওয়া আছে, তো বুঝতেই পারছো অটো জেনারেটেড কিন্তু কপিরাইট ক্লেম। তো একবার কেবলমাত্র অনলি প্রিন্ট আউট করতে পারবে, এখানে লেখাই আছে দেখো। ঠিক আছে, তো এক ঝলকে বইয়ের টপিকগুলো একবার দেখে নাও। যারা অলরেডি দেখেছো তোমরা এই অংশটুকু স্কিপ করে যাও, যারা নিয়ে নিয়েছো, আর যারা নাওনি তোমরা একমাত্র দেখে নাও। দেখো কত সুন্দর রিচা ঘোষ, সুনিতা উইলিয়ামস, রতন টাটা, চেনাব সতু থেকে শুরু করে বিশ্ব মহিলা যে ফুটবল কাপ হলো, মানে তোমার ক্রিকেট হলো, ঠিক আছে, সমস্ত সমস্ত এ টু জেড দেখো। অস্কার, নোবেল পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, ভারতরত্ন, পদ্ম পুরস্কার। তো বুঝতেই পারছো 139 টাকায় কতটা খাটনি করে আমি বইটা তোমাদের জন্য বানিয়েছি, এবং এর বাইরে কিন্তু কিছু দেবে না। আমি আবারও তোমাদেরকে বারবার করে, সম্প্রতি কোন খেলায় কোথাও অনুষ্ঠিত হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাবেই। সম্প্রতি নিয়োগ, বিভিন্ন সিইও লিস্ট, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল লিস্ট, কোন খেলোয়াড় কোন রাজ্যের অন্তর্গত, পুলিৎজার পুরস্কার, ব্যাস সম্মান, গ্রামী পুরস্কার, হাইকোর্ট সুপ্রিম কোর্টে নতুন সম্প্রতি নিয়োগ। তোমরা রেলের পরীক্ষা দাও, চাই তুমি বেঙ্গল পুলিশের পরীক্ষা দাও, এর বাইরে প্রশ্ন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর ভাবতে হবে না। ঠিক আছে, তো এইটুকু তোমাদেরকে বলছি। এরকমভাবে সুন্দরভাবে আমরা টপিকগুলোকে সাজিয়ে দিয়েছি। তো বইটা নিলে বাকি 57টা পেজ, দুটো পেজ যদি বাদ দিয়ে দাও, প্রথম দুটো, তো 55টা পেজ টোটাল পড়া আছে। ঠিক আছে, তো প্রত্যেকজনকে বলবো যারা নিতে চাও তোমরা কিন্তু আমাদের এই নম্বরটা একটু যোগাযোগ করে এইটুকু স্যারের উপরে বিশ্বাস রাখতে পারো। আমি তোমাদেরকে এইটুকু বলছি, ব্যবসা করতে আসিনি আমি, কিন্তু তোমাদের যাতে তোমরা কমন পাও আমি সেইভাবেই তৈরি করেছি। ঠিক আছে, তো চলো এবার আমরা ডাইরেক্ট ক্লাসের দিকে ফোকাস করি। তো দেখো, ভারতীয় সংবিধানের পটভূমি থেকে প্রথম প্রশ্ন তোমাদের জন্য। দেখো, কোন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? কোন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? ওয়াভেল পরিকল্পনা, ক্যাবিনেট মিশন পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনা, নাকি ক্রিপস মিশন পরিকল্পনা? তো বুঝতেই পারছো, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। 1946-এর মাধ্যমে কিন্তু প্রথম গণপরিষদ গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নাম কি? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, সচিদানন্দ সিনহা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সচিদানন্দ সিনহা। আমি আবারও বলছি, যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, যারা বেঙ্গল পুলিশের নতুন প্রিপারেশন নিচ্ছ বা গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু স্পেশাল ব্যাচ আমাদের অলরেডি 15 তারিখ থেকে শুরু হয়েছে। এই 15 তারিখ তো প্রত্যেকজনকে বলবো, তোমরা কিন্তু আমাদের যে নম্বরে তুমি বই কেনার জন্য যোগাযোগ করছো সেম নম্বরই ভর্তির জন্য যোগাযোগ করো। 699 টাকা অ্যাডমিশন ফি, পার মান্থ 130 টাকা বেতন, এর বাইরে কিন্তু কিছু
আসবে না। আর বাকি যারা এসআইএ মেন দেবে তোমাদেরকে বারবার করে বলবো যে যদি অন্যান্য কোচিং সেন্টার যাও তো সেক্ষেত্রে নিজের বোকামো হবে। আমি জানি না কে কেমন অভিজ্ঞতা, কিন্তু এইটুকু বলছি তোমাদের 200+ এবছর সিলেকশন পাওয়ানোর কিন্তু আমার টার্গেট রয়েছে, তো এটা মাথায় রেখো, ঠিক আছে? তো এসআই যারা মাঠ পাস করছো তোমাদের কিন্তু মানে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেওয়া উচিত। চলো 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু নাকি সর্দার বল্লভভাই প্যাটেল? তো এটার উত্তর হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন ভালো লাগলে একটা লাইক দেবে। প্রশ্ন যদি এই প্রশ্ন যদি মনে হয় যে স্যার এগুলো ইম্পর্টেন্ট নয়, তাহলে তুমি জীবনে পড়াশোনাই করনি, ঠিক আছে? তো দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, তারপরে বি.আর. আম্বেদকর নাকি বি.এন. রাও? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব অর্থাৎ তোমার অবজেক্টিভ কবে পেশ করেছিলেন, ঠিক আছে? তো 9ই ডিসেম্বর, 13ই ডিসেম্বর, 22শে জানুয়ারি, 29শে আগস্ট। কি হবে? জওহরলাল নেহেরু গণপরিষদের উদ্দেশ্য প্রস্তাব করেছিলেন কবে? 9ই ডিসেম্বর 1946, 13ই ডিসেম্বর 1946। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 13ই ডিসেম্বর 1946। কেমন? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আর যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই পিডিএফ একদমই ফ্রি, তোমাদের চিন্তা নেই। কিন্তু যারা বাইরে থেকে রয়েছে তোমাদেরকে একটু খাটনি করে খাতায় লিখে নিতে হবে, কারণ আমাদের কপিরাইটের আন্ডারে চলে গিয়েছে এগুলো, ঠিক আছে? গণপরিষদের কর্তৃক উদ্দেশ্য প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? 13ই ডিসেম্বর 1946, 22শে জানুয়ারি, 15ই আগস্ট নাকি 26শে নভেম্বর 1949? কবে গৃহীত হয়েছিল? তো এইটুকু মনে রেখো, গণপরিষদ কর্তৃক কিন্তু, এটা মনে রেখো, 22শে জানুয়ারি 1947 সালে কিন্তু গণপরিষদ কর্তৃক এই প্রস্তাবকে গ্রহণ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে? 2 বছর 7 মাস 14 দিন, 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর 10 মাস 12 দিন, 2 বছর 6 মাস 8 দিন? সঠিক উত্তর হয়ে যাবে 2 বছর 11 মাস 18 দিন। সম্পূর্ণ সংবিধান শেষ করব কিন্তু, আই রিপিট এগেন, তো একটুখানি ধৈর্য ধরে দেখো, খাতায় লিখে নাও। কোন আইনটি ভারতীয় সংবিধানের প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছিল? কোন আইনটি ভারতীয় সংবিধানের প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছিল? 4টে অপশান দেখো, তারপর উত্তরটা করার চেষ্টা করো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন 1935, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু নাকি বি.এন. রাও? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বি.এন. রাও। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়েছিল? বিভিআই প্রশ্ন তোমাদের জন্য। 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 22শে জুলাই 1947, 2রা অক্টোবর 1948? তো সঠিক উত্তর হয়ে যাবে 22শে জুলাই 1947। তো চলো বিগত বছরের কিছু এমসিকিউ প্রশ্ন আমরা দেখে নিই এটার উপরে, যে কোন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? তো ওয়াভেল পরিকল্পনা, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন না ক্রিপস মিশন? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা। তো আবারও বলছি, কোনো প্রশ্ন রিপিট মানে এটা নয় যে তাকে রিপিট করা হয়েছে, আসলে প্রথমে। তো তারপরে নেক্সট অস্থায়ী, এটা তো অলরেডি পড়েছো তোমাদের, এগুলো যেগুলো পড়িয়েছি এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো সব বিগত বছরে পড়েছে। হ্যাঁ, ড্রাফটিং চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহেরু। কিছু কিছু প্রশ্ন একই রিপিট হয়েছে, সেইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো। এবার দেখো 8 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে কোন আইন ভারতীয় সংবিধানের প্রধান ভিত্তি হিসাবে কাজ করেছিল? ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1947, এই ভারতের স্বাধীনতা আইন 1947, রেগুলেটিং অ্যাক্ট 1973? সঠিক উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন 1935। নেক্সট প্রশ্ন কি আছে দেখো,
এটা তো উপদেষ্টা, এগুলো তো তোমরা পড়েছো, এগুলো তো অলরেডি দেখিয়েছি। চলো এবার ধারার উপরে কিছু গুরুত্ব, যেগুলো আমি এখানে তোমাদের করাচ্ছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এগুলো যেন তোমাদের মনে থাকেই থাকে, ঠিক আছে। 1 নম্বর ধারার প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারায় আইনের চোখে সমতার কথা বলা হয়েছে? ধারা নম্বর 14, ধারা নম্বর 19, ধারা নম্বর 21, না ধারা নম্বর 32? তো সঠিক উত্তর হয়ে যাবে ধারা নম্বর 14। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বাক স্বাধীনতা কোন ধারায় আছে? 14, 19, 21 নাকি 32? সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বর ধারাতে তোমার বাক স্বাধীনতার কথা বলা আছে। জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা কোন ধারার অন্তর্গত? ধারা 14, 19, 21 নাকি 32? সঠিক উত্তর হয়ে যাবে জীবনের অধিকার আমাদের 21 নম্বর ধারাতে কিন্তু উল্লেখ আছে। নেক্সট প্রশ্ন দেখো, মৌলিক অধিকার রক্ষার জন্য আদালতে শরণাপন্ন হওয়ার অধিকার কোন ধারায় আছে? মৌলিক অধিকার রক্ষার জন্য আদালতে শরণাপন্ন হওয়ার মৌলিক অধিকার কোন ধারায় রয়েছে? ধারা 14, ধারা 19, ধারা 21 নাকি ধারা 32? তো মৌলিক অধিকার রক্ষার কথা কিন্তু 32 নম্বর ধারাতে রয়েছে, ঠিক আছে। এগুলো সব বিভিন্ন পরীক্ষায় এসেছে। ভারতের সংবিধানে কোন ধারায় অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? ধারা 44, ধারা 46, ধারা 50, ধারা 51? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ধারা 44। আবারও বলছি যে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে যাবে, তাহলে আবারও এইভাবে সব কিছুই গুছিয়ে দিচ্ছি, আমি তো দিচ্ছি পরপর টপিক অনুযায়ী, তাই না? তারপর দেখো, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টা কোন ধারায় বর্ণিত আছে? কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টনের বিষয়টা কোন ধারায় বন্টিত আছে? ধারা 245, ধারা 246, ধারা 248, ধারা 249? সঠিক উত্তর হয়ে যাবে ধারা 246। ভারতের কে প্রধান বিচারপতিকে নিয়োগ করেন? ভারতের একমাত্র রাষ্ট্রপতি নিয়োগ করেন। সংবিধানে 15 নম্বর ধারায় কিসের উল্লেখ আছে? ধর্মীয় স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, কোনো কোনো নাগরিকদের সঙ্গে বৈষম্য না করার রীতি, না সম্পত্তির অধিকার? তো 15 নম্বর ধারাতে বলা আছে কোনো নাগরিকদের সাথে বৈষম্য না করার নীতি, ঠিক আছে। তারপর ভারতীয় সংবিধানে জনক কাকে বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর নাকি বল্লভভাই প্যাটেল? তো সঠিক উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, আইনের চোখে সমতা, দেখো এগুলো যেহেতু বিগত বছরের প্রশ্ন, দেখো একটা কমন চলে এসছে 14 নম্বর, ঠিক আছে। তারপর দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারাটি সুপ্রিম কোর্টের পরামর্শদাতার ক্ষমতা হিসাবে সম্পর্কিত? ধারা 145, ধারা 148, ধারা 142, না ধারা 143? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ধারা 143 কিন্তু তোমার সুপ্রিম কোর্টের পরামর্শদাতা হিসাবে যুক্ত আছে, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে দেখো, সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার কথা বলা হয়েছে? তোমরা অলরেডি এটা পড়লে 19 নম্বর ধারা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাটি জীবন অধিকার? এটাও তোমরা যেহেতু দেখো আমি একই অংশ কেন তুলেছি আবারও বলছি, এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হয়েছে, ঠিক আছে। তা একটা জায়গা থেকে তো প্রশ্ন তৈরি করা হয় না, ওই জন্য 5টা জায়গা থেকে তৈরি করলেও কিন্তু একই জিনিস রিপিট আসে কোনো কোনো সময়। ভারতীয় সংবিধানে কোন ধারায় মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অধিকার দেওয়া হয়েছে? ঠিক আছে, কত নম্বর ধারা? 32 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারাটি গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে নির্দেশ দেয়? 38 নম্বর, 39 নম্বর, 40 নম্বর, 41 নম্বর? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 40 নম্বর ধারাতে গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন আছে তোমাদের, ভারতের সংবিধানের কোন অংশটি মৌলিক অধিকারগুলির অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট সম্পর্কিত বলা আছে? কোন অংশটি বলেছে কিন্তু, অংশ নম্বর 2, অংশ নম্বর 3, অংশ নম্বর 4, না অংশ নম্বর 5? তো সঠিক উত্তর হয়ে যাবে অংশ নম্বর 3-এ বলা আছে, ঠিক আছে। তারপর দেখো, ভারতের সংবিধানে কোন ধারায় ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে? ধারা নম্বর 52, ধারা নম্বর 50, ধারা নম্বর 51, ধারা নম্বর 53? সঠিক উত্তর হয়ে যাবে ধারা নম্বর 52। কেমন? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারাটি
কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বিভাজন সম্পর্কিত, আইন প্রণয়নের ক্ষমতা সম্পর্কিত কোন ধারাতে রয়েছে? ধারা 245, 246, 247 নাকি 248? সঠিক উত্তর হয়ে যাবে 246 নম্বর ধারাতে কথা বলা আছে। ঠিক আছে, এবার দেখো গুরুত্বপূর্ণ কিছু তোমার ধারা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরছি। এই ধারাগুলো কিন্তু পরীক্ষা হলে এসেছে অনেকবার। ধারা নম্বর 1 নম্বর, ভারত হলো রাজ্যগুলির একটি ইউনিয়ন। ঠিক আছে, এটা মনে রেখো। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। ধারা নম্বর 5 থেকে 11তে বলা আছে নাগরিকত্বদের অর্জন বিলোপ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে। মৌলিক অধিকার, ঠিক আছে, অংশ 3 নম্বর এক্ষুনি তোমরা পড়লে, মৌলিক অধিকারগুলি তোমার নাগরিকদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক রক্ষা কবচ। 14 নম্বর ধারা কি আছে? আইনের দৃষ্টিতে সকলের সমান। 15 নম্বর ধারাতে কি আছে? ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ। তা সরকারি চাকরিতে সব ক্ষেত্রেই সমান অধিকার, এটা 16 নম্বরে বলা আছে। 17 নম্বরে কি বলা আছে? অস্পৃশ্যতা বিলোপ। তারপরে 18 নম্বরে বলা আছে খেতাব বা উপাধি বিলোপ। 19 নম্বরে বাক স্বাধীনতা। ঠিক আছে, তাছাড়াও বাক স্বাধীনতা ছাড়াও তোমাদের 6 ধরনের স্বাধীনতার কথা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, রেসিডেন্স বলা আছে, প্রফেশন বলা আছে, অ্যাসেম্বলি বলা আছে, এক্সপ্রেশন বলা আছে, অ্যাসোসিয়েশন বলা আছে। ঠিক আছে, তারপর দেখো 20 নম্বর ধারা কি আছে? অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। হ্যাঁ, এই 20 নম্বর ধারার উপরে কিন্তু সিআরপিসি আইন রয়েছে। ঠিক আছে, কারণ একজন অপরাধীকে তুমি তার অপরাধ যতক্ষণ সুনিশ্চিত তাকে না করা যায়, তাহলে কিন্তু তাকে কোনো রকমভাবে দোষী কিন্তু যেরকম করা যায় না, এবং তার সাথে পুলিশ অ্যারেস্টিং অর্ডার কিন্তু দিতে পারে না। ঠিক আছে, এটাও মনে রেখো তোমরা। ধারা নম্বর 21 কি আছে? জীবনে দাঁড়াও, তো নেক্সট কি আছে দেখো, 20 নম্বর ধারাতে কি বললাম? যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা। 21 নম্বর ধারাতে কি আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা। চলো 21A-তে কি আছে দেখো, খুব ইম্পর্টেন্ট, রাইট অফ এডুকেশন, রাইট টু এডুকেশন, শিক্ষার অধিকার আছে 21A-তে। ঠিক আছে, এখানেই বলা আছে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে প্রাথমিক শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে, আর তোমাদেরকে আর একটা কথাও জানিয়ে দিই, কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকানোর বিরুদ্ধে সুরক্ষা আছে তোমার 22 নম্বর। তো বুঝতেই পারছো, এই যে ধরো বেল নেওয়ার ক্ষেত্রে বলি না, বেল, তো সেইটা এইটা। নেক্সট দেখো 14 নম্বরে পড়ে 25 থেকে 28 নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার। ঠিক আছে, ধারা নম্বর 32 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা ধারা। তোমার তোমার একটু ভালো করে দেখো, এই ধারাকে সংবিধানের আত্মা বা হৃদয় বলা হয়। ঠিক আছে, 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা ও হৃদয় বা আত্মা বলা হয়। সুপ্রিম কোর্ট তোমার রাইট জারি করতে পারে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ধারা। এই 32 নম্বরের ওপরেই কিন্তু ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ বুঝতে পারছো মৌলিক সমস্ত ধারাগুলি কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে আছে। তারপর দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ঠিক আছে, ডিপিএসপি, এটা কত যদি বলে পরীক্ষা হলে কখনো, তোমার ডিপিএসপি কততে রয়েছে? তো চতুর্থ অংশে রয়েছে। তো ডিপিএসপির মধ্যে কি কি রয়েছে দেখো, 38 নম্বর ধারাতে কি বলছে? জনগণের কল্যাণের জন্য একটি সামাজিক ব্যবস্থা সুরক্ষিত করা। 40 নম্বর ধারাতে গ্রাম পঞ্চায়েতের গঠন। 44 নম্বর ধারাতে ইউনিফর্ম সিভিল কোড। 45 নম্বর ধারাতে বলা আছে শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা। ঠিক আছে, পরবর্তীতে 45 নম্বর ধারাটাকে কিন্তু 21A-তে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো ধারা নম্বর 46, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য দুর্বল অংশের শিক্ষাগত অর্থনৈতিক স্বার্থের প্রচার। 48 নম্বর ধারা কি? কৃষি ও পশুপালন সংগঠন। 48A কি বলা আছে? পরিবেশ সুরক্ষা। এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, পরিবেশ সুরক্ষা, উন্নতি ও বন ও বন্যপ্রাণী রক্ষা করা। ঠিক আছে, 49 নম্বর ধারাতে কি বলা আছে দেখো, জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ স্থানগুলি সুরক্ষা।
তারপর 50 নম্বরে কি বলা আছে, বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে পৃথক করা। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বিচার বিভাগ থেকে শাসন বিভাগকে আলাদা করা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, 51 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি। আর এইটা দেখো, এই যে 51 আর একটা জিনিসও বলা আছে, 11টা যে মৌলিক কর্তব্য রয়েছে, তো সেই মৌলিক কর্তব্য কিন্তু সম্পূর্ণটা 51 মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এটাও পার্ট 4ই রয়েছে। তারপর দেখো 52 নম্বরে কি বলছে, ভারতের রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু 52 নম্বর ধারাতে রয়েছে। তারপর দেখো 53 নম্বরে বলছে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। এর পরেরটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট করা হয়। তারপর 72 নম্বর ধারাতে দেখো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। মানে ধরো কেউ একটা বিরাট খারাপ কাজ করেছে, তো রাষ্ট্রপতি যদি মনে করে যে কাউকে ক্ষমা করে দেবে, তো রাষ্ট্রপতির সেই ক্ষমতাটা আছে। ঠিক আছে, তো নেক্সট কি আছে দেখো, 74 নম্বর ধারাতে বলা আছে রাষ্ট্রপতি সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা। 76 নম্বরে ভারতে অ্যাটর্নি জেনারেল থাকবে, এটা কিন্তু বলা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে, তোমাদেরকে আরও কিছু যদি আমি এখানে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ডিটেলস বলে দিই, তাহলে একটুখানি মনে রেখো। নেক্সট আমরা কি বলছি দেখো, নেক্সট হচ্ছে 85 নম্বর ধারা, সংসদের অধিবেশন স্থগিতাদেশ ও লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা হচ্ছে 85 নম্বর ধারা। নেক্সট কি আছে দেখো, 108 নম্বর ধারা, কিছু ক্ষেত্রে সংসদের উভয় ক্ষেত্রে যৌথ অধিবেশন। ঠিক আছে, যৌথ অধিবেশন 108 নম্বর ধারাতে রয়েছে, জয়েন্ট সিটিং। 110 নম্বরের অর্থ বিলের সংজ্ঞা দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর 112 নম্বরে অ্যানুয়াল বাজেট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, এবছরের জন্য তোমাদের বাজেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর দেখো 123 নম্বরে দেওয়া আছে সংসদ অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা। তারপর 124 নম্বর রয়েছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা ও গঠন। 143 নম্বরে রয়েছে তোমার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করার রাষ্ট্রপতির ক্ষমতা। ঠিক আছে, তারপর দেখো 153 নম্বরে রয়েছে রাজ্যপালের গঠন। 161 নম্বরে রয়েছে রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। 165 নম্বরে রয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এইটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবছরে। 165 নম্বর ধারা অ্যাডভোকেট জেনারেল কত নম্বর ধারা অনুযায়ী রয়েছে। তারপর দেখো রাজ্যগুলির জন্য হাইকোর্ট, প্রতিটা রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, এটা কত নম্বর ধারাতে থাকবে, 214 নম্বর ধারাতে। 226 নম্বরের ধারা অনুযায়ী হাইকোর্ট রাইট জারি করতে পারে। ঠিক আছে, তারপর দেখো কিছু মানে সেন্ট্রাল স্টেট অ্যান্ড এমার্জেন্সি কিছু বিষয় তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো তো সাজেস্টিভ, তাই তোমাদের সাজেস্টিভ অনুযায়ী করাচ্ছি। 246 নম্বর ধারা একটু আগেই তোমাদেরকে পড়ালাম, পরীক্ষায় এসেছে কিন্তু, কেন্দ্রীয় রাজ্যের মধ্যে আইন প্রণয়ন করার ক্ষমতা। 280 নম্বরে রয়েছে অর্থ কমিশন। ঠিক আছে, অর্থ বিল আলাদা জিনিস, সেটা কিন্তু 110-এ পড়লে, আর এখন 280। তারপর দেখো তোমার ধারা 312 সর্বভারতীয় পরিষেবা, অল ইন্ডিয়া সার্ভিস। ঠিক আছে, IAS IPS এরা সমস্ত 312 ধারা অনুযায়ী কিন্তু নিয়োগ হয়। 335 নম্বর ধারা অনুযায়ী হয় তোমার পরিষেবা ও পদগুলির জন্য SC ও STদের দাবি। ধারা নম্বর 352 ন্যাশনাল এমার্জেন্সি, যুদ্ধ বা বাহ্যিক আগ্রাসন বা ষড়যন্ত্র বিদ্রোহ। ঠিক আছে, ন্যাশনাল মানে জাতীয় জরুরি অবস্থা 352 নম্বরে রয়েছে। 356 নম্বরে রয়েছে কি স্যার, রাজ্যের সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। তো পরীক্ষা হলে কোনো সময় তোমাকে দিল যে রাষ্ট্রপতি শাসন কত নম্বর ধারাতে রয়েছে, তাহলে এটা মনে রেখো 356 নম্বর ধারাতে রাষ্ট্রপতির শাসন বলা আছে। ধারা 360-এ কি বলা আছে, আর্থিক জরুরি অবস্থা। ঠিক আছে, এবার সব থেকে একটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় দেয়, 368 নম্বর ধারা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, এটার মানে হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষমতা, 368 নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে,
370 নম্বর বর্তমানে বাতিল, ঠিক আছে? 370 নম্বর দেখতে যাওয়ার দরকার নেই। 371 নম্বর, এটাও অত গুরুত্বপূর্ণ নয়, ছেড়ে দাও। এবার চলো, কিছু ধারা তো তোমাদেরকে করালাম, এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আবারও তোমাদেরকে একটু তোমাদের সামনে তুলে ধরছি, একটু ভালো করে দেখে নাও। গণপরিষদ কবে ভারতের সংবিধানে গ্রহণ হয়েছিল? 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট, 26শে নভেম্বর নাকি 2রা অক্টোবর? 26শে নভেম্বর 1949। তারপর দেখো সংবিধান কার্যকর হয়েছিল কবে, ঠিক আছে? কাম টু এফেক্ট কবে হয়েছিল? 26শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে? তারপর দেখো কোন আইনকে ভারতের সংবিধানে প্রধান উৎস বলা হয়, ঠিক আছে? মেন সোর্স কাকে বলা হয়? রেগুলেটিং অ্যাক্ট 1773, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935 না ভারত স্বাধীনতা আইন 1947? সঠিক উত্তর হয়ে যাবে ভারত শাসন আইন 1935, ঠিক আছে? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল ভারতীয় সংবিধানে কয়টি ধারা, কয়টি অংশ ও কয়টি তফসিল আছে, তোমরা এটা বলো। তো সঠিক উত্তর হয়ে যাবে, জেনে রাখো, 395টি ধারা, 22টি অংশ এবং 8টি তফসিল রয়েছে, ঠিক আছে? সংবিধান থেকে বারবার করে এসেছে এমন কিছু প্রশ্ন দেখো, ডাব্লিউবিপি এসআই এসেছিল, অস্পৃশ্যতা, এগুলো তোমরা করে নিয়েছো, ড্রাফটিং কমিটি, আমি এগুলো বলছি না। তো এইগুলো কতবার এসেছে বলেই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে? এই প্রশ্নটা একটু দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নিতে পারে? ঠিক আছে, এটা মনে রেখো, 143 নম্বর ধারা। নেক্সট কি আছে দেখো, কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 42তম সংবিধান সংশোধনী, 44তম সংশোধনী, 61তম সংশোধনী নাকি 73তম সংশোধনী? এটা অলরেডি মনে হয় এবছরই ডাব্লিউবিপিএসআই 2025-এ মনে হয় পরীক্ষাতে এসেছিল সম্ভবত, ঠিক আছে? তো 61তম সংবিধান সংশোধনী। ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজনের কথা বলা হয়েছে? তোমাদের মনে হতে পারে যে স্যার হঠাৎ করে প্রশ্নের নাম্বার পাল্টে গেল। এখানে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি বারবার করে যেগুলো এসছে, তোমাদের রিপিট হয়েছে বলে সেগুলো আগে পড়িয়েছি বলে তোমাদের আর আমি এখানে দেখাচ্ছি না। তো তোমরা এটা করার চেষ্টা করো। ফুড এসআই এসছিল, বুঝতেই পেরেছো। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, সপ্তম তফসিলে কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে ক্ষমতা বিভাজনের কথা বলা হয়েছে, ঠিক আছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, 42তম সংবিধান সংশোধনী, 44তম সংবিধান সংশোধনী, 61তম সংবিধান সংশোধনী নাকি 86তম সংবিধান সংশোধনী? মনে রেখো যে প্রস্তাবনার মধ্যে সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ এটা কিন্তু 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, ঠিক আছে? এবার চলো সংবিধান সংশোধনী থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু পরপর দেখব। খুব গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন তো তোমরা অলরেডি পড়ে নিয়েছো। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, এটাও তোমাদের কিন্তু অলরেডি আমি দেখিয়েছি এবং পরীক্ষায় এবছরই এসেছে। দেখো কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকার, বললাম না 18 বছর করা হয়েছে, তোমরা অলরেডি বললে যে স্যার এটা সঠিক উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনী 1989, ঠিক আছে? চলো নেক্সট কি আছে দেখো, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক কর্তব্য, 42তম সংবিধান সংশোধনী, 44তম সংশোধনী, 73তম না 86তম? সঠিক উত্তর হয়ে যাবে 42তম সংশোধনী 1976। শরণ সিং কমিটির সুপারিশে তোমার 4র্থ এ এবং ধারা 51 যুক্ত করা হয়েছে, মনে রেখো এটা, হ্যাঁ? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে ত্রিস্তরীয় কাঠামো এবং সংবিধানের মর্যাদা কোন সংশোধনীর মাধ্যমে দেওয়া হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। 44তম, 61তম, 73তম না 74তম? সঠিক উত্তর হয়ে যাবে 73, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে জোড়া হয়েছে। স্যার কত সালে হয়েছে 73তম সংবিধান সংশোধনী? 1992 সালে। এবং সংবিধানের একাদশ তহসিলে
এটা রাখা হয়েছে। ঠিক আছে, শিক্ষার অধিকার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় 4-5 বার এসেছে। শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন, একটি মৌলিক অধিকার হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন সংশোধনীর মাধ্যমে? 42তম, 44তম, 76তম না 86তম? তোমরা মনে রেখো 86, 86তম 2002-এ 21A-তে রাখা হয়েছে। ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছে? একটা লাইক কিন্তু প্রত্যেক জন দেবে, কারণ এর বাইরে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে না, এটা আশা রাখতে পারি। তো দেখো, দলত্যাগ বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনী 1985-র মাধ্যমে 10ম তফসিলে যুক্ত করা হয়েছে। তারপর দেখো, রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকার, মৌলিক অধিকার কোথা থেকে বাদ কি কোন সংবিধান সংশোধনীর আইন দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের কাছ থেকে বাদ দেওয়া হয়েছে? যদি আমার খুব ধারণা ভুল না হয়, তাহলে এই 7 নম্বরটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। হুম, এটা তোমরা একটু ভালো করে দেখবে। তো এটা মনে রেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার 44তম সংবিধান সংশোধনী 1978। ঠিক আছে, বর্তমানে এটি একটি আইনি অধিকার বা এটাকে 300A ধারাতে রাখা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো, কোঅপারেটিভ সোসাইটিস অর্থাৎ সমবায় সমিতিগুলিকে কত নম্বর কি বলে তোমার কোন সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় এবং তাদের গঠন কালকে অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত দেওয়া হয়? সমবায় সমিতিগুলিকে কত নম্বর তোমার সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়? 92, 95, 97 নাকি 101? সঠিক উত্তর হয়ে যাবে 97তম সংবিধান সংশোধনী। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। পণ্য ও পরিষেবা অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি পরিষেবা চালু করা হয়েছিল কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? 101, 102, 103, 104? এটা সঠিক উত্তর হয়ে যাবে 101 অর্থাৎ 101 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু জিএসটি। এই প্রশ্নের উত্তরটা কি হবে? 104তম সংবিধান সংশোধনী। ঠিক আছে, আমরা কিছু সংবিধানের সংশোধনী পর্বকে আমরা এক লাইনে দেখে নেব অর্থাৎ ওয়ান লাইনার হিসাবে। প্রথম সংবিধান সংশোধন হয় 1951 সালে। এটা পরীক্ষা দেয় যে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে? তো 9ম তফসিলে যুক্ত করা হয়, যা ভূমি সংস্কার আইন বিচার বিভাগীয় পর্যালোচনার বাইরে থাকে। 7ম সংশোধনী 1956 সালে হয়েছিল, তোমার ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলিকে পুনর্গঠনে সাহায্য করেছিল। ঠিক আছে, তারপর দেখো 42তম সংশোধনী 1976 সালে, এটা মিনি সংবিধান হিসাবে পরিচিত। আর সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা এইগুলো কিন্তু যুক্ত করা হয় যে সংবিধানের 4র্থ বিভাগে। আমি এখানে গুরুত্বপূর্ণগুলো একসাথে করে দিয়েছি। 44তম সংবিধান সংশোধনী 1978 সালে হয়েছিল, সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট দেখো, তোমার লিগ্যাল রাইট বলে এটাকে। ঠিক আছে, 52তম সংশোধনী দলত্যাগ বিরোধী আইন পাস করা হয় এবং 10ম তফসিল যুক্ত করা হয়। 61তম সংশোধনী, এটা লোকসভা ও রাজ্যসভা বিধানসভার তোমার ভোটাধিকার বয়স, তোমরা এটা মনে রাখো 21 থেকে 18 বছর করা হয়েছে। এটা অলরেডি পরীক্ষা এবছর এসেছে। 73তম সংবিধান সংশোধনী পঞ্চায়েতি রাজ নিয়ে বলা হয়েছে কত সালে? 1992 সালে। এগুলো দিতে পারে। 74তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 1992 সালে হয়েছিল। পৌরসভা ও তোমার সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। 86তম, এটা 2002-এ হয়েছিল। ধারা 21A তৈরি হয় শিক্ষার মৌলিক অধিকার হিসাবে দেওয়ার জন্য। 97তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? 2011 সালে হয়েছিল। সমবায় সমিতিগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। 101তম হয়েছিল 2016 সালে, এটা মনে রেখো 2016 সালে হয়েছে 101তম সংবিধান সংশোধনী, যে জিএসটি চালু করা হয়। 104তম সংবিধান সংশোধনী হয়েছিল লাস্ট 2019 সালে। লোকসভা ও রাজ্যসভা বিধানসভাগুলিতে এসসি এসটিদের সংরক্ষণ দেওয়া হয়। আর নেক্সট কি আছে দেখো, সংবিধানের উৎসস্থল থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উপরে আমরা এবার দেখব। তো 1 নম্বর কি আছে? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার ব্রিটিশ সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন
না কোনটা? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। তারপর দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড নাকি জার্মানি? সঠিক উত্তর হয়ে যাবে আয়ারল্যান্ড। ঠিক আছে, ৩ নম্বর কি আছে দেখো, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ সংসদীয় শাসন ব্যবস্থা বা এক নাগরিকত্ব, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ কোথা থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, তোমার কানাডা, যুক্তরাজ্য মানে হচ্ছে ব্রিটিশ, না ফ্রান্স? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটিশ। ঠিক আছে, অর্থাৎ ইউকে। তারপর মনে রেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব, ঠিক আছে, এই তিনটে কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জাপান? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্স। ফ্রান্স ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, এটা মনে রেখো মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সোভিয়েত রাশিয়া নাকি কানাডা? সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কেন্দ্রের কাছে অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত থাকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কেন্দ্রের কাছে অবশিষ্ট ক্ষমতাটি তোমার অবশিষ্ট থাকার জন্য এটা কানাডা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো সমবর্তী তালিকা, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো সমবর্তী তালিকা এটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে কনকারেন্ট লিস্ট, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। তারপর কি আছে দেখো, সংবিধান সংশোধনীর পদ্ধতি, ঠিক আছে, সংবিধান সংশোধনের পদ্ধতি আমার মনে হচ্ছে এবছরের জন্য এটা ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধনের পদ্ধতি, এটা সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতাদেশ, ঠিক আছে, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, এটা জার্মানি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, ভারতীয় সংবিধানের প্রধান উৎস কোনটি? এটা মনে রেখো ভারতের সংবিধানের প্রধান উৎস হচ্ছে ভারত সরকার আইন, ভারত শাসন আইন 1935 সালে। ঠিক আছে, তো এবার দেখো এদের লিস্টটা আমি তোমাদের সামনে একটু তুলে দিয়েছি যে কোথা থেকে কি নেওয়া হয়েছে। ভারত শাসন আইন 1935 থেকে কি কি নেওয়া হয়েছে একবার চোখ বুজে শুনে নাও। সংবিধানের মূল কাঠামো, বিচার ব্যবস্থা ও জরুরি ব্যবস্থা, এই তিনটে 1935 থেকে নেওয়া হয়েছে। যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন থেকে কি কি নেওয়া হয়েছে? এক নাগরিকত্ব, আইনের শাসন ও সংসদীয় গণতন্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে তোমার মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় পর্যালোচনা। আয়ারল্যান্ডে থেকে নেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনা করার নির্দেশমূলক নীতি এবং রাজ্যসভার সদস্য মনোনয়ন। কানাডা থেকে নেওয়া হয়েছে শক্তিশালী কেন্দ্র ও অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত। তারপর অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে সমবর্তী তালিকা এবং যৌথ অধিবেশন। ঠিক আছে, সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। জার্মানি থেকে জরুরি অবস্থাগুলি নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে স্বাধীনতা, সমতা, এগুলো। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে তোমার সংবিধান সংশোধন পদ্ধতি। জাপান থেকে নেওয়া হয়েছে আইনের দ্বারা প্রতিষ্ঠিত। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো তেমন তোমার লাস্টের দিকে যে প্রশ্ন এগুলো বারবার করে এসেছে কিন্তু আবারও এগুলো তোমাদের হয়ে গেছে বলে আমি আর এখানে করালাম না। ঠিক আছে, সমবর্তী তালিকা তোমাদের তো এগুলো পড়েছো অলরেডি যে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়। তো ওভারঅল ক্লাসটা কেমন লাগলো তোমরা আশা করি কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নাও। তো আশা করি প্রত্যেকজনের ভালো লেগেছে, একটা লাইক দিও এবং একটা বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।